যতই উঠুক ঝড়, যতই আসুক জীবনে তীব্র বাতাস, যতই উঠুক ঝড়, যতই আসুক জীবনে তীব্র বাতাস, চাকরি আমাদের পেতেই হবে, কারণ সালটা 2027। চারদিকে তাকিয়ে দেখলে ভারতের আশেপাশে প্রতিটা প্রতিবেশী দেশ কিন্তু এখন যুদ্ধ বিগ্রহে মেতে রয়েছে। তাই ভারতকেও স্ট্রং হতে হবে এবং গভর্নমেন্ট কিন্তু এই দিকে নজর দিচ্ছে, ভারতের সেনাবাহিনীকে কিন্তু স্ট্রং করছে। তাই ভ্যাকেন্সি কিন্তু আসবে 2026 এখান থেকে প্রচুর ছেলেপেলে চাকরি পেয়েছে, 2027-এও প্রচুর ভ্যাকেন্সি আসবে। এখন থেকে প্রিপারেশন তোমরা শুরু করে দাও, কারণ সময় তোমার হাতে থাকবে না। যখন পরীক্ষার ফর্ম ফিল আপ করবে তখন দেখবে হাতে মাত্র 1 থেকে 2 মাস আছে, ফর্ম ফিল আপের পরে তুমি সময় পাবে না। তাই তোমাদের রিকোয়েস্টে আমরা শুরু করলাম এসএসসি জিডি 2027 ব্যাচ। 26 ব্যাচে প্রচুর ছেলেপেলে চাকরি পেয়েছে, 27 ব্যাচেও প্রচুর ছেলেপেলে চাকরি পাবে। তো ভালো করে প্রিপারেশন করার জন্য তোমরা ইও স্টাডি অ্যাপে যুক্ত হও। ইও স্টাডি অ্যাপ কোথায় পাবে? গুগল প্লে স্টোরে চলে যাও বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও। প্রত্যেকটা সাবজেক্ট, জিডি পরীক্ষায় যত কটা সাবজেক্ট আছে, সেটা ইংলিশ হোক, সেটা হিন্দি হোক, সেটা রিজনিং হোক, সেটা ম্যাথ হোক, বা আমাদের জিকের পার্ট হোক, আমার সায়েন্স হোক, ম্যাডামের ইতিহাস ভূগোল হোক, বা আমাদের রঞ্জিত স্যারের পলিটি ইকোনমিক্স হোক, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে আমরা পড়াই। এবং তোমরা জানো চাকরি এখান থেকে পেয়েছে, চাকরি এখান থেকে পাচ্ছে, চাকরি এখান থেকে পাবে। যদি ভালো করে তুমি খাটতে পারো, 7-8 মাস খাটো, দেখবে চাকরি তোমার হাতের মুঠোয়। তো এসএসসি জিডি ব্যাচে যুক্ত হয়ে যাও। 6 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, 6 এপ্রিল থেকে শুরু হচ্ছে। আগে যদি ভর্তি হও তাহলে তোমরা স্পেশাল ডিসকাউন্ট পাবে। স্পেশাল ডিসকাউন্ট পাওয়ার জন্য আমাদের নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে, কন্ট্যাক্ট নাম্বারে তুমি কল করে নেবে। এছাড়াও আমাদের 6.0 বাদ বাকি যে কোর্সগুলো রয়েছে, যেমন রেলওয়ে, যেমন এসএসসি, যেমন পুলিশ ফাউন্ডেশন, এই সমস্ত ব্যাচেও তুমি যুক্ত হতে পারো। যদি ভাবো আমি স্যার রেলের পরীক্ষা দেবো, আমি স্যার এসএসসির অন্যান্য পরীক্ষা দিতে চাই, সিএইচএসএল, সিজিএল দিতে চাই, তাহলেও তোমরা এই সমস্ত ব্যাচে কিন্তু যুক্ত হতে পারো। আর পার্টিকুলারলি যদি কোনো সাবজেক্ট ওয়াইজ ব্যাচ চাও, তার জন্য ম্যাথ রয়েছে, রিজনিং রয়েছে, আমার জেনারেল সায়েন্স রয়েছে। তার সঙ্গে সঙ্গে যদি ভাবো স্যার আমরা সব পরীক্ষা দেবো, আমরা রেলও দেবো, আমরা এসএসসিও দেবো, আমরা পুলিশে দেবো, যেটা আমাদের হবে সেটা আমাদের লাকে যেটা আছে হয়ে যাবে, তার জন্য তোমার কম্বো ব্যাচ রয়েছে 6.0, সব পরীক্ষা কভার হয়ে যাবে। যুক্ত হতে পারো 6.0-তে, কম্বোতে। দেখো এই সুবিধাগুলো তুমি পাবে। ছোটবেলার ঘাটতি পূরণ করতে পারবে, এখানে আপডেট লেভেলের কন্টেন্ট পাবে। ছোটবেলার ঘাটতি পূরণ করে বেসিক থেকে আমরা পড়াই এবং তারপরে আস্তে আস্তে আপডেট লেভেলে তোমাদেরকে নিয়ে যাই, তোমরা জানো। এবং তার সঙ্গে সঙ্গে অল এক্সাম কভার হবে। আমার সায়েন্স যদি কেউ একবার আমার কাছ থেকে পড়ে নেয়, তাহলে পরে অল ইন্ডিয়াতে যত কটা এমসিকিউ লেভেলের চাকরির পরীক্ষা আছে কিন্তু সব কটা কভার হয়ে যাবে। কনসেপ্ট, ট্রিক্স, স্টোরির মাধ্যমে কিন্তু আমাদের পড়ানো হয়। তার সঙ্গে সঙ্গে লাইভ ক্লাস থাকবে। ভ্যালিডিটি রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ 2 বছর। যে কোর্সে যেরকম ভ্যালিডিটি, ততদিন অবধি তুমি কিন্তু লাইভ ক্লাসগুলোকে রেকর্ডের আকারে দেখতে পাবে। তার সঙ্গে সঙ্গে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট তুমি পেয়ে যাবে, ডাউট সলভ টিচার একজন পেয়ে যাবে। তো তুমি যে পরীক্ষা দেবে তার জন্য কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আমাদের ইও স্টাডি অ্যাপে। বাদ বাকিটা কন্ট্যাক্ট নাম্বারে তুমি যোগাযোগ করে নাও, আমাদের টেকনিক্যাল টিম কিন্তু তোমাকে সাহায্য করে দেবে। আজকে তোমাদের জন্য যে প্রশ্নগুলো নিয়ে এসেছি, প্রত্যেকটা এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। ভালো করে দেখো, এসএসসি জিডি 2021-এ দিয়েছে, পরের প্রশ্ন দেখো এসএসসি জিডি 2022-এ দিয়েছে, পরের প্রশ্ন দেখো এসএসসি জিডি 2020-তে দিয়েছে, পরের প্রশ্ন 2024-এ দিয়েছে। তো প্রত্যেকটা আমরা এসএসসি জিডি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়েছি এবং প্রত্যেকটা প্রশ্নের শুধু অ্যান্সার আমরা করব না, তার সঙ্গে সঙ্গে তার পিছনের কনসেপ্ট আমরা জেনে নেব। এবং শুধু সায়েন্সের প্রশ্ন করব না, পুরো জিকের পার্ট থেকে আজকের প্রশ্ন রয়েছে। তো আজকে আমরা শুরু করছি জিকের প্র্যাকটিস সেট নাম্বার 3 এসএসসি জিডি পরীক্ষার জন্য। দেখো প্রথম প্রশ্ন আমাদের রয়েছে, জলের রাসায়নিক সংকেত কি? জলের রাসায়নিক সংকেত একদম সোজা, সবাই পারবে, H2O স্যার জলের রাসায়নিক সংকেত। কিন্তু এটা দিয়েছে 2021-এ। যদি 2026-এর পরীক্ষায় প্রশ্ন দেয়, এত সহজ প্রশ্ন তোমাকে হয়তো দেবে না, একটু কঠিন সংকেত তোমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারে। দেখো বাদ বাকিগুলো একটু জেনে নিই আমরা, তারপরে আমি কতগুলো সংকেত তোমাদেরকে বলে দেবো, ওগুলোর মধ্যেই পরীক্ষায় আসবে। কার্বন ডাইঅক্সাইড, CO2 মানে কার্বন ডাইঅক্সাইড সবাই জানে। স্যার O2 মানে অক্সিজেন আমরা জানি। NaCl ইম্পর্টেন্ট, একটু পড়ে যাবে। NaCl এর নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বলা হচ্ছে এটাকে। সোডিয়াম ক্লোরাইডকে খাদ্য লবণ বলা হয়। পরীক্ষায় তোমাকে দেবে স্যার খাদ্য লবণের সংকেত কি? তুমি বলবে NaCl, সোডিয়াম ক্লোরাইড। আরও কিছু সংকেত দেখে নাও। দেখো একটা রয়েছে CaOH গ্রুপ 2, একে কি বলা হয়? CaOH গ্রুপ 2 কে বলা হচ্ছে কলিচুন। তোমাকে জিজ্ঞেস করবে বলো কলিচুনের সংকেত কি, তাহলে তুমি বলবে CaOH গ্রুপ 2। তোমাকে জিজ্ঞেস করতে পারে পোড়া চুনের সংকেত কি, বলো পোড়া চুনের সংকেত কি? তুমি কি বলবে বাবা? পোড়া চুন হচ্ছে CaO, ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তোমাকে জিজ্ঞেস করতে পারে H2SO4 এর নাম কি? এর নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তোমাকে জিজ্ঞেস করতে পারে HNO3 এর নাম কি? এর নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তোমাকে জিজ্ঞেস করতে পারে বলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কি? তুমি বলবে HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড।
তোমাকে এরকম করে ঘুরিয়েও জিজ্ঞেস করতে পারে, দেখো সালফিউরিক অ্যাসিড তো H2SO4, তোমাকে H2SO4 জিজ্ঞেস না করে বলতে পারে বলো অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়, তাহলে বলবে H2SO4 কে বলা হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল। তোমাকে জিজ্ঞেস করতে পারে যে বিস্ফোরক পদার্থ TNT তৈরি করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়, তুমি বলবে নাইট্রিক অ্যাসিড HNO3 ব্যবহার করা হয়। তোমাকে জিজ্ঞেস করতে পারে আমাদের পাকস্থলীর ভেতরে কোন অ্যাসিড পাওয়া যায়, তুমি বলবে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায়, HCl পাওয়া যায়। এই HCl কে মিউরিয়াটিক অ্যাসিডও বলা হয়, এটাও তুমি মনে রাখবে। তাহলে একটা কোশ্চেন থেকে আমরা এতগুলো কোশ্চেন পেয়ে গেলাম, পরীক্ষা এগুলো আসতে পারে। দেখো পরের কোশ্চেন আমাদের বলেছে ভারতের সংবিধান কবে কার্যকর হয়, দেখো উত্তর হয়ে যাবে আমার এখানে 26শে জানুয়ারি 1950। ভারতের সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 থেকে। ভারত স্বাধীন কবে হয়, স্যার ভারত স্বাধীন হয়েছে 15ই আগস্ট, 15th আগস্ট 1947, 1947। কিন্তু তখন ভারতের নিজস্ব কোনো সংবিধান ছিল না, তারপরে সংবিধান তৈরি হওয়া শুরু হয়। সংবিধান তৈরি হয়েছে কবে, সংবিধান তৈরি হয়েছে মনে রাখবে 26শে নভেম্বর 1949। এটা হচ্ছে সংবিধান রচনা। সংবিধান রচনা সম্পূর্ণ হয় সম্পূর্ণ হয় কবে না 26শে নভেম্বর 1949 সম্পন্ন হচ্ছে, কিন্তু ততক্ষণ কার্যকর হয়নি। কার্যকর কবে গিয়ে হলো না 1950-এর 26শে জানুয়ারি। এই 26শে জানুয়ারিকে স্যার আমরা কি বলি, একে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করি 26শে জানুয়ারিকে। 26শে জানুয়ারিটা কবে থেকে এসেছে, 26শে জানুয়ারি এসেছে মনে রাখবে 1929 সালের যে লাহোর কংগ্রেস হয়েছিল, সেই লাহোর কংগ্রেস থেকে কিন্তু এসছে আমাদের 26শে জানুয়ারি। ঠিক আছে, ইতিহাস এর মধ্যে পড়তে হবে। চলে এসো পরের কোশ্চেন দেওয়া আছে সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচয়িতাকে। সারে জাহাঁ সে আচ্ছা এই গানটা কে লিখেছিলেন, স্যার এটা লিখেছিলেন মোহাম্মদ ইকবাল। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। স্যার কত সালে লিখেছিলেন, তাহলে কত সাল হয়ে যাবে 1904, এটাও তোমরা কিন্তু মনে রাখবে। স্যার রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে জনগণ মন, ঠিক আছে, জনগণ মনকে রচনা করেছেন মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর। জনগণ মন অধি আমাদের যে জাতীয় সঙ্গীত, তার রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। স্যার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে বন্দে মাতারামের রচয়িতা, মনে রাখবে পরীক্ষায় দিতে পারে। বন্দে মাতারাম কি বাবা, আমাদের জাতীয় স্তোত্র, ঠিক আছে, বলা হচ্ছে কি না বন্দে মাতারামকে বলা হচ্ছে। ক্লিয়ার। চলে এসো পরের কোশ্চেনে দেওয়া আছে ব্রিক্স গোষ্ঠীতে কোন দেশটি নেই। ব্রিক্স একটা সংগঠন যেখানে অনেকগুলো দেশ একসঙ্গে রয়েছে, কোন দেশটা নেই এখানে, দেখো বি মানে হচ্ছে বি নাম থেকে এসছে ব্রাজিল, ঠিক আছে, আর মানে এসছে রাশিয়া, আই হচ্ছে ইন্ডিয়া, এবং সি হচ্ছে চায়না, সি থেকে এসছে চায়না। স্যার এস মানে হচ্ছে সাউথ আফ্রিকা। তাহলে এখানে নেই হচ্ছে জাপান। প্রথমে এই দেশগুলোর নাম অনুসারে ব্রিক্স তৈরি হয়েছিল। বি মানে ব্রাজিল, আর মানে রাশিয়া, আই মানে ইন্ডিয়া, সি মানে হচ্ছে চায়না, এস মানে হচ্ছে সাউথ আফ্রিকা। কিন্তু পরবর্তীকালে আরও দেশ এখানে যোগদান করে। স্যার কোন কোন দেশ যোগদান করেছে, দেখো ব্রাজিল রয়েছে, তারপরে রাশিয়া বললাম, ভারত, চীন রয়েছে, দক্ষিণ আফ্রিকা ছিল, এবং তারপরে আরও দেশ যোগদান করেছে মিশর, ইজিপ্ট, তারপরে ইথিওপিয়া, ইরান, এবং তারপরে রয়েছে UAE, সংযুক্ত আরব আমিরাহি। সৌদি আরব এখনও যোগদান করেনি, তারা ডিসিশন নেওয়ার কথা ভাবছে, ঠিক আছে, মানে তারা ডিসিশন নিচ্ছে, বসে আমরা ভাবছি, আমরা দুদিন পরে বলছি। ঠিক আছে দাদা, আপনি পিকনিক করে যাবেন, পিকনিকে বললো না আমরা পিকনিকে যাব না, আমি ভাবছি, ঠিক আছে, হ্যাঁ, তাহলে তারা এখনও যোগদান করেনি, ভাবছে। কিন্তু এই দেশগুলো হচ্ছে ব্রিক্সের মধ্যে রয়েছে, মনে রাখবে। চলে এসো পরের কোশ্চেনে, বলেছে চোখের কোন অংশে ছবি গঠিত হয়। ছবি মানে প্রতিবিম্ব তৈরি হয়। আমাদের মানব চোখের মধ্যে প্রতিবিম্ব তৈরি হয় আমরা জানি রেটিনার মধ্যে তৈরি হচ্ছে আমাদের প্রতিবিম্ব। স্যার কর্নিয়া আমাদের চোখে কি করছে, দেখো কর্নিয়া আমাদের চোখে কি করে, বা অন্য পার্টগুলো কি করছে। কর্নিয়া হচ্ছে আমাদের চোখে আলো প্রবেশ করতে সাহায্য করাচ্ছে, প্রাথমিকভাবে প্রতিসরণ ঘটাতে সাহায্য করছে। তাহলে চোখের মধ্যে আলো প্রবেশ করাতে সাহায্য করছে কর্নিয়া। স্যার কোন পার্টটা হচ্ছে কর্নিয়া, দেখো কর্নিয়া পার্টটা আমাদের চোখের এইটুকুনি পার্ট, ঠিক আছে, ওপরে আমাদের কনজাংটিভা আছে, তারপরে পার্ট হচ্ছে কর্নিয়া। স্যার এই লেন্স কি করছে, দেখো আমাদের চোখের যে লেন্স, সেই লেন্সটা হচ্ছে উত্তল লেন্স, এবং এটা আমাদের চোখের মধ্যে কি করছে, চোখের মধ্যে দিয়ে বস্তুকে রেটিনার মধ্যে সঠিকভাবে ফেলছে। স্যার রেটিনা কোথায় রয়েছে, এই পিছন দিকে রেটিনা রয়েছে যেখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এবং আইরিস হচ্ছে আমাদের চোখের বর্ণ তৈরি করছে। দেখো আমাদের চোখের বর্ণ দেখতে পাই আমরা, কারুর বর্ণ কালো, কারুর বর্ণ আমরা দেখতে পাই একটুখানি গোলাপি টাইপের, কারুর বর্ণ হচ্ছে তোমার নীলচে টাইপের। তাহলে এই যে দেখা যাচ্ছে চোখের বর্ণ, তাহলে এই চোখের বর্ণ হচ্ছে তোমার তৈরি করছে আইরিস।
তাহলে আইরিস হচ্ছে তোমার পিউপিলের আকার ছোট বড় করছে, আলো প্রবেশ করাতে সাহায্য করছে এবং চোখের বর্ণ তৈরি করছে। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে বক্সারের যুদ্ধ কবে হয়েছিল। দেখো বক্সারের যুদ্ধ কবে হয়েছিল, এটা ইতিহাসের প্রশ্ন, ম্যাডাম তোমাদেরকে ভালো করে পড়িয়েছেন, আমি জাস্ট এখানে কোশ্চেন বলছি, একটুখানি বলে দিচ্ছি। দেখো বক্সারের যুদ্ধ হয়েছিল আমাদের 1764 সালে। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। কার কার মধ্যে হয়েছিল না, একদিকে ছিল ইংরেজ বাহিনী, ইংরেজদের মেজর মুনরো, হেক্টর মুনরোর সঙ্গে যুদ্ধ হয়েছিল। কার, বাংলার নবাব মীর কাসিম ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে যোগদান করেছিলেন অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম। এদের বাহিনীর সঙ্গে যুদ্ধ হয়েছিল কার, ইংরেজদের। কে জিতে গিয়েছিল স্যার, ইংরেজরা জিতেছিল এবং ইংরেজদের ভিত আরও পোক্ত হয়েছিল। ইংরেজদের প্রথম যুদ্ধ ছিল এই 1757, এটা হয়েছিল পলাশির যুদ্ধ। এই পলাশির যুদ্ধে সিরাজদৌলা হচ্ছে পরাজিত হয়েছিল। কার কাছে, রবার্ট ক্লাইভের কাছে। তারপরে আস্তে আস্তে কি হয় না, বাংলায় থাবা বসিয়ে ফেলে ইংরেজ বাহিনী এবং তারপরে আস্তে আস্তে যুদ্ধ হয় 1764 যুদ্ধ। সেখানে আরো ভালো করে পোক্ত করে, নিজেদের আধিপত্য পোক্ত করছে। বাংলার সঙ্গে সঙ্গে অযোধ্যা চলে আসে তাদের হাতে, দিল্লিও তাদের হাতের মধ্যে চলে আসছে এই যুদ্ধের মধ্যে দিয়ে। তারপরে আসে 1773, রেগুলেটিং অ্যাক্ট হয়। ভারতের মধ্যে ইংরেজদের শাসন আরও পোক্ত হয়ে যায় এবং ইংরেজদের শাসন যখন পোক্ত হয়ে যায় তখন 1857 সালে হয় মহাবিদ্রোহ। সারা দেশ জুড়ে বিদ্রোহ হয়। তো মহাবিদ্রোহ বা এটাকে আমরা সেপাই বিদ্রোহ বলে থাকি। তো পড়ে রাখবে মহাবিদ্রোহ, ম্যাডাম তোমাদের পড়িয়েছেন ডিটেলসে, তো দেখবে। এছাড়াও তোমাদের যদি মনে হয় স্যার এবারে তো এসএসসি জিডি পরীক্ষা হয়ে গেল, প্রিপারেশন আর কি করে নেব, কিন্তু পরের বারে আমি এসএসসি জিডি পরীক্ষা দিতে চাই, ভালো করে প্রিপারেশন করতে চাই, তাহলে আমি কি করব। তার জন্য তোমাদের কথা মাথায় রেখে তোমরা বারবার রিকোয়েস্ট করছিলে, তার জন্য আমরা নিয়ে চলে এসেছি এসএসসি জিডি ব্যাচ 2026। যারা এখন থেকে প্রিপারেশন শুরু করতে চাও পরের বারের পরীক্ষার জন্য, একেবারে বেসিক থেকে ফাউন্ডেশনকে মজবুত করে সমস্ত সাবজেক্টকে প্রিপারেশন করতে চাও এক জায়গায় একসঙ্গে, তাদের জন্য 2026 আমাদের এসএসসি জিডির ব্যাচ শুরু হচ্ছে। 2027 আমরা নাম দিয়েছি কারণ পরীক্ষা 27-এ রয়েছে। তো প্রিপারেশন এখন থেকে শুরু হচ্ছে, 6 এপ্রিল থেকে শুরু হচ্ছে। 6 এপ্রিল থেকে তোমরা প্রিপারেশন করতে পারবে, ক্লাস স্টার্ট হয়ে যাবে। ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে। স্যার ভর্তি আমরা কোথায় হব, ভর্তি হয়ে যাবে ইওর স্টাডি অ্যাপে। কোথায় স্যার, ইওর স্টাডি অ্যাপ, গুগল প্লে স্টোরে চলে যাও বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও। সেখানে গিয়ে তুমি লগ ইন করে নাও এবং ব্যাচে যুক্ত হও। 6 এপ্রিল থেকে প্রথম থেকে ক্লাস করো। চলে আসি আমাদের পরের কোশ্চেনে। দেওয়া আছে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে কত সময় লাগে স্যার। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, তো এটার উত্তর হয়ে যাবে আমাদের 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড টাইম লাগছে, মনে রাখবে। এবং এই সূর্য থেকে পৃথিবীতে আলো আসছে যে পদ্ধতিতে, তাপ আসছে যে পদ্ধতিতে, সেই পদ্ধতির নাম হচ্ছে বিকিরণ পদ্ধতি। এটাও কিন্তু মনে রাখবে, বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ এবং আলো আসে। স্যার আলো সরল রেখায় চলে না বক্ররেখায় চলে, এটাও পরীক্ষায় দেয়, মনে রাখবে। আলো কিন্তু সবসময় সরল রেখায় গমন করছে, আলো কিন্তু বক্ররেখায় চলতে পারে না, বেটা সরল রেখায় চলতে পারে। আলো শূন্যস্থানের মধ্যে দিয়েও যেতে পারে, আলো হচ্ছে শূন্যস্থানের মধ্যে দিয়েও যেতে পারে, বায়ু মাধ্যমের মধ্যে দিয়েও যেতে পারে। এবং এই শূন্যস্থানে এবং বায়ু মাধ্যমে আলোর বেগ কত হয় সেটাও তুমি মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে কিন্তু আলো আসছে, তাপ আসছে, বিকিরণ পদ্ধতিতে আসছে। নেক্সট কোশ্চেনে স্যার চলে আসবো। পরের কোশ্চেন দেওয়া আছে ডান্ডি অভিযান কবে হয়। ইতিহাসের প্রশ্ন, ডান্ডি অভিযান হচ্ছে কবে, 1930-এ। কে অগ্রণী ভূমিকা নিচ্ছে না, আমাদের গান্ধীজি। ঠিক আছে, গান্ধীজি হচ্ছে 1930 সালে ডান্ডি অভিযান করলেন। কোথা থেকে অভিযান করলেন, তিনি সবরমতী আশ্রম থেকে রওনা দিলেন। তিনি 12 মার্চ সবরমতী আশ্রম থেকে অভিযান শুরু করলেন। সবরমতী আশ্রম কোথায় রয়েছে, আহমেদাবাদে রয়েছে। তিনি 78 জন অনুগামীকে নিয়ে, 78 জন, ঠিক আছে, গান্ধীজিকে ধরলে পারে বাবা, গান্ধীজিকে একজন ধরলে টোটাল হচ্ছে 79 জন, 79। তাহলে 79 জন পরীক্ষায় দিতে পারে যে কতজনকে নিয়ে গিয়েছিলেন, 78 জনকে নিয়ে গিয়েছিলেন। কতজন ছিল টোটাল, 79 জন। তাহলে 79 জন ব্যক্তি টোটাল রওনা দিলেন। কত কিলোমিটার গেলেন, 241 কিলোমিটার। 241 কিলোমিটার গিয়ে তারা কি করলেন, তারা হচ্ছে 5 এপ্রিল পৌঁছলেন। এই যে 241, সরি বাবা মাইল হবে এটা, 241 মাইল, আর কিলোমিটার বললে 385 কিলোমিটার, মনে রাখবে। 24 দিন ধরে গেলেন। তিনি 5 এপ্রিল পৌঁছলেন এবং 6 এপ্রিল সেখানে গিয়ে নিজের হাতে আইন অমান্য করলেন। তিনি সেখানে লবণ তৈরি করলেন, ঠিক আছে, এবং সেখান থেকে শুরু হলো আইন অমান্য আন্দোলন। তিনি কি করলেন, নিজের হাতে লবণ তৈরি করলেন, সমুদ্রের জল দিয়ে লবণ তৈরি হলো। কারণ তখনকার দিনে ব্রিটিশরা প্রচুর ট্যাক্স নিত এই লবণের জন্য, লবণ আইন ছিল। হ্যাঁ, লবণ তৈরি হতো সমুদ্রের জল দিয়ে, খুব সহজ পদ্ধতি তৈরি হতো, খুব দাম কম নেওয়ার কথা ছিল, কিন্তু ইংরেজরা এই লবণ ভারতীয়দেরকে বিক্রি করতো, অনেক বেশি দামে বিক্রি করতো, অনেক ট্যাক্স এখান থেকে তারা কালেক্ট করতো। এই জন্য কি করলেন, গান্ধীজি নিজের হাতে লবণ তৈরি করলেন, লবণ আইন ভঙ্গ করলেন। এখান থেকে শুরু হলো আইন অমান্য আন্দোলন, এটা পড়ে রাখবে। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে কি বাবা, দেওয়া আছে ভারতের
দীর্ঘতম নদী কোনটা? ভারতের দীর্ঘতম নদীর নাম সবাই জানে, আমাদের গঙ্গা। মা গঙ্গা হচ্ছে সবচেয়ে দীর্ঘতম নদী। স্যার এই দীর্ঘতম নদীর দৈর্ঘ্য কত হয়? দৈর্ঘ্য তোমরা পড়ে রাখবে 2525 কিলোমিটার, বা মাইলে বললে 1569 মাইল। এই টার্মটা মনে রাখবে। স্যার কোথা থেকে উৎপন্ন হয়েছে গঙ্গা? তোমরা জানো গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহর গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে আমাদের গঙ্গা নদী। ঠিক আছে, ম্যাডাম তোমাদের পড়িয়েছেন, দেখবে এখান থেকে উৎপন্ন হয়ে আস্তে আস্তে উত্তরাখণ্ড, তারপরে উত্তরপ্রদেশ, তারপরে কোথায় এসেছে না আমাদের বিহার এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে দিয়ে আস্তে আস্তে চলে গেছে বাংলাদেশে। বাংলাদেশে গিয়ে সেখান থেকে আস্তে আস্তে বঙ্গোপসাগরে কিন্তু পতিত হয়েছে। চলে এসো পরের কোশ্চেনে। স্যার কোন অ্যাসিড ভিনিগারে থাকে? ভিনিগারের মধ্যে কোন অ্যাসিড পাওয়া যাচ্ছে বাবা? না অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যাচ্ছে ভিনিগারের মধ্যে। স্যার এর সংকেত কি হয়? CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। স্যার এটা মৃদু অ্যাসিড হয়, মনে রাখবে। মৃদু অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এই দুটো অ্যাসিডের নাম অলরেডি তোমাকে প্রথম কোশ্চেনের দিকে বললাম, যে নাইট্রিক অ্যাসিড হচ্ছে HNO3 এবং সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4। এই নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, এই দুটো অ্যাসিডকে তীব্র অ্যাসিড বলা হয়, এটাও কিন্তু পড়ে রাখবে। তাহলে এগুলোকে হচ্ছে তীব্র অ্যাসিড বলা হচ্ছে। অ্যাসিটিক অ্যাসিডকে মৃদু অ্যাসিড বলা হচ্ছে, সাইট্রিক অ্যাসিডকে মৃদু অ্যাসিড বলা হচ্ছে। সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যাচ্ছে? লেবু জাতীয় ফলের মধ্যে পাওয়া যাচ্ছে, এটাও কিন্তু পড়ে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার জিএসটি কবে চালু হয়? জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এই জিএসটি চালু হয় 2017 সালে। 2017 সালের 1 জুলাই প্রথম জিএসটি চালু হয়। এখন বর্তমানে জিএসটির নতুন সংস্করণ এসেছে। জিএসটির নতুন সংস্করণ এসেছে এই 22 সেপ্টেম্বর 2025 থেকে নতুন কর কাঠামো চালু হয়েছে, যেখানে কি হয়েছে দেখো 0% ট্যাক্স করে দিয়েছে কিছু এসেনশিয়াল আইটেম। এসেনশিয়াল আইটেমের মধ্যে 0% ট্যাক্স রয়েছে, যেমন এই যে স্বাস্থ্য জীবন বীমা। আগে ছিল 18% ট্যাক্স, আগের হার ছিল কত? 18%। এখন দেখো 0% করমুক্ত করে দিয়েছে। 0% ট্যাক্সে তুমি জীবন বীমা এলআইসি টেলআইসি করলে 0% ট্যাক্সে কিন্তু করা যাবে। এছাড়া দেখো সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, এগুলো ছিল আগে 18%, এসেনশিয়াল জিনিসপত্র, এগুলো এখন হয়ে গেছে 5% ট্যাক্স, এগুলো হচ্ছে 5%-এর মধ্যে চলে এসছে। স্যার সিমেন্ট, এসি, ফ্রিজ, এগুলো আগে ছিল 28%, এখন কমিয়ে 18% হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে ছোট গাড়ি, বাইক, আগে ছিল 28%, এখন হয়ে গেছে কত? 18%। কিন্তু এই জিনিসের ট্যাক্স একটু বেড়ে গেছে। বিলাসবহুল গাড়ি বা তামাক জাতীয় জিনিসপত্রের ট্যাক্স বেড়ে গেছে 28% থেকে আস্তে আস্তে 40%-এ কিন্তু চলে এসেছে। তো এটা নিউ তোমার জিএসটি রুল, তোমরা একটু পড়ে রাখবে এটা। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার কোন সূত্রটি বলে যে সূর্যের চারপাশে একটি গ্রহের কক্ষপথের পর্যায়কাল তার কক্ষপথের ব্যাসার্ধের সঙ্গে কিভাবে সূচিত হচ্ছে? এটা কোন সূত্র বলছে? দেখো সূত্র দেওয়া আছে এখানে, কেপলারের তৃতীয় সূত্র, কোপারনিকাসের গতির সূত্র, ড্রেক সূত্র, নাকি হাবেলের সূত্র? উত্তর হবে এখানে কেপলারের তৃতীয় সূত্র। কেপলারের তৃতীয় সূত্র কি বলছে স্যার? কেপলারের তৃতীয় সূত্র বলছে যদি কোনো নক্ষত্রের চারপাশে কোনো গ্রহ ঘুরছে, প্রদক্ষিণ করছে, তার প্রদক্ষিণকালের বর্গ মানে স্কোয়ার, তার প্রদক্ষিণকালকে যদি আমরা টি ধরি, তাহলে টি এর স্কোয়ার তার ব্যাসার্ধের সঙ্গে, তার ব্যাসার্ধের কিউবের সঙ্গে সমানুপাতিক হবে। তার মানে তার প্রদক্ষিণ করতে তত বেশি সময় লাগবে যার ব্যাসার্ধ যত বড় হবে। তাহলে ব্যাসার্ধ বড় মানে গ্রহ বড়, তাই তো? যত বড় গ্রহের ক্ষেত্রে আরো বেশি সময় লাগবে তাকে প্রদক্ষিণ করতে, সেই নক্ষত্রকে প্রদক্ষিণ করতে। তাই জন্য টি স্কোয়ার কার সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে? আর কিউবের সঙ্গে, মনে রাখবে। নেক্সট হচ্ছে আইএনএস বিক্রান্ত কি ধরনের জাহাজ? ভারতের গর্ব হচ্ছে আইএনএস বিক্রান্ত, ঠিক আছে? এটা ভারত তৈরি করেছে। এটা হচ্ছে একটা বিমানবাহী রণতরী। কেন বলা হচ্ছে বিমানবাহী রণতরী? কারণ দেখো এখানে যে এটাকে একটা ইন্ডিজিনিয়াস এয়ারক্রাফট ক্যারিয়ার বলা হচ্ছে, যেটা ভারত প্রথম তৈরি করেছে, নিজস্ব মানে নিজে তৈরি করেছে। এটির উদ্বোধন হয়েছে 2 সেপ্টেম্বর 2022-এ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর হাতে তুলে দিয়েছেন। এবং এটা হচ্ছে তোমার লম্বা কত? 262 মিটার এবং 60 মিটার হচ্ছে প্রশস্ত, চওড়া। এর মধ্যে 30টা যুদ্ধ বিমান, হেলিকপ্টার একসঙ্গে থাকতে পারে। ছবিতে দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু না, 30খানা বিমান একসঙ্গে পরপর লাইন দিয়ে থাকতে পারে। বুঝতে পারছো? এখানে ছোটোখাটো মাঠ, হ্যাঁ মাঠ, 2-3টে মাঠ যদি মিলে হয় বাড়ির আশেপাশে, দেখবে 2-3টে মাঠ একসঙ্গে মিলে এটা হচ্ছে তোমার একটা কি রয়েছে না আমাদের একটা জাহাজ, একটা হচ্ছে তোমার নৌতরী বলতে পারো, যেখানে হচ্ছে তোমার একটা মাঠের মতো জায়গায় 30খানা বিমান পরপর রয়েছে। তাহলে এখান থেকে যুদ্ধ লঞ্চ করা যাবে, যুদ্ধ এখান থেকে শুরু হয়ে যাবে, 30খানা বিমানকে নিয়ে যেতে পারবে। চলে আসি পরের কোশ্চেনে। দেওয়া আছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি আর কেউ নয়, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হচ্ছে প্রথম উপরাষ্ট্রপতি। আর যদি বলে যে প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে প্রথম রাষ্ট্রপতি। এটাও তোমরা কিন্তু মনে রাখবে, প্রথম হচ্ছে রাষ্ট্রপতি যিনি ছিলেন তার নাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের কোশ্চেনে চলে আসো। দেওয়া আছে এখানে দেখো ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির নাম পরপর দেওয়া আছে, আর বর্তমান উপরাষ্ট্রপতির নামটা পড়ে রাখবে যে সিপি রাধাকৃষ্ণন।
এখন বর্তমানে উপরাষ্ট্রপতি কে রয়েছেন সিপি রাধাকৃষ্ণন, পড়ে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেওয়া আছে স্যার তাজমহল মার্বেল ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। মার্বেল ক্যান্সার আসলে কি? মার্বেল ক্যান্সার তোমরা দেখবে বড় বড় যে সমস্ত তাজমহল বলো বা বড় বড় যে সমস্ত অট্টালিকা বলো, সেগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে তার ঔজ্জ্বল্যতা হারাচ্ছে। তার কারণ হচ্ছে অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টির দরুন মার্বেলে ক্ষত দেওয়া আছে, এখানে দেওয়া আছে তাজমহলে পাথরের দেওয়া প্রচুর ছত্রাক জন্মায়, তাহলে এটা হবে না, ছত্রাকের কারণের জন্য হবে না। ধূসর ধূলিকণায় মার্বেলের ওপর হলুদ বর্ণের হবে না এটা। পার্শ্ববর্তী কলকারখানায় যত ধোঁয়া তাজমহলের কে ঢেকে রাখছে, এটাও হবে না। উত্তর আমাদের সঠিক হবে এটা অপশন নাম্বার এ, অ্যাসিড বৃষ্টির কারণের জন্য হচ্ছে। অ্যাসিড বৃষ্টির কারণের জন্য এই সমস্ত মার্বেলের ক্ষতি হচ্ছে। স্যার অ্যাসিড বৃষ্টিটা কি? দেখো বায়ুমণ্ডলে 2-3 রকম অ্যাসিড পাওয়া যায়, একটু জেনে নাও। একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, একটা হচ্ছে সালফার ডাই অক্সাইড এবং আরেকটা হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড। এই 3টে অ্যাসিডের জন্য মূলত অ্যাসিড বৃষ্টি হয়। যখন বৃষ্টি পড়ে H2O জলের সঙ্গে এরা রিয়াকশন করে যায়, জলের সঙ্গে রিয়াকশন করে, যখন প্রচণ্ড বিদ্যুৎ চমকায়, প্রচণ্ড তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপে এগুলো বিক্রিয়া করছে, বিক্রিয়া করে উৎপন্ন করছে কি বাবা, আমি এই দিকে লিখে দিচ্ছি। যেমন কার্বন ডাই অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে H2CO3, একে কার্বনিক অ্যাসিড বলা হচ্ছে। যেমন SO2 এর সঙ্গে জলের বিক্রিয়ায় H2SO4 সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করছে, এবং নাইট্রোজেন ডাই অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিড তৈরি করছে। তাহলে এই অ্যাসিডগুলো কি হচ্ছে, যখন পড়ছে তখন আমরা তাকে বলছি অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টির পিএইচ এর মানটা মনে রাখবে 5 যখন 4 এর নিচে চলে আসে তখন তো আমরা বলি তাকে অ্যাসিড বৃষ্টি নামে অভিহিত করি। 5.4 এর যদি ওপরে থাকে পিএইচ এর ভ্যালু, তাহলে অ্যাসিড বৃষ্টি নয়, 5.4 এর নিচে আসলে পারে অ্যাসিড বৃষ্টি এবং আমাদের ক্ষতি করে। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেওয়া আছে তার ভারতরত্ন পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? ভারতরত্ন পুরস্কার কেবল বিজ্ঞানে না, কেবল খেলাধুলাতে না, কেবল সাহিত্যে না, সর্বোচ্চ বেসামরিক সম্মান, এটা সর্বোচ্চ বেসামরিক সম্মান, সামরিক ভাগে দেওয়া হয় না, বাদ বাকি বেসামরিক যত ক্ষেত্র আছে সবকটাকে মিলিয়ে ভারতরত্ন দেওয়া হচ্ছে। এবং ভারতরত্ন ভারতের সর্বোচ্চ পুরস্কার বলতে পারো, সর্বোচ্চ সম্মান বলতে পারো ভারতরত্নকে। দেখো বর্তমানে ভারতরত্ন পেয়েছেন 2024-এ লাস্ট দেওয়া হয়েছিল লালকৃষ্ণ আডবাণীর নাম পড়ে রাখবে, তার সঙ্গে সঙ্গে কর্পূরী ঠাকুর পড়ে রাখবে, তার সঙ্গে সঙ্গে এখানে দেওয়া আছে আমাদের পিভি নরসিমা রাও, হ্যাঁ, মরণোত্তর দেওয়া হয়েছে। চৌধুরী চরণ সিংকে দেওয়া হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী। MS স্বামীনাথনকে দেওয়া হয়েছে, যিনি হচ্ছে তোমার সবুজ বিপ্লবের জনক, সবুজ বিপ্লবের জনকটার নামও পড়ে রাখবে MS স্বামীনাথন, তাকেও কিন্তু দেওয়া হয়েছে 24-এ, তারপরে 25-এ দেওয়া হয়নি, 26-এ এখনো দেওয়া হয়নি। পরের কোশ্চেনে চলে এসো। স্যার পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতা কে? পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতা কে হলেন, এটা তুমি কমেন্ট বক্সে আমাকে বলবে যে অ্যান্সার কি হবে। HW তোমার জন্য দিলাম, নেক্সট ক্লাসে এর উত্তর আমি তোমাদেরকে বলে দেবো যে পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতা কে রয়েছেন, এবং এর থেকে আমরা কোশ্চেন পরের দিনকে করব। তো ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলবে। যদি তোমরা চাও তাহলে নেক্সট পার্ট কমেন্ট বক্সের মধ্যে লিখবে, আমি নেক্সট পার্টটা নিয়ে আসবো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।